বাংলাদেশ দল কেন বারবার হারছে? এই কেনর উত্তর পেতে হলে আরো অনেকগুলো কেনর উত্তর কিন্তু পেতে হবে। কারণ হচ্ছে আমরা সর্বশেষে দেখি যে দলের রেজাল্ট কি। আর সেই রেজাল্টটা কেমন করে এসেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি না। বাংলাদেশ দলের এই অনবরত হারের পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণের মধ্যে অন্যতম হচ্ছে গেম প্ল্যানিং। গেম প্ল্যানিং যারা করেন, যে টিম ম্যানেজমেন্টটি রয়েছেন, সবচেয়ে বড় সমস্যা কিন্তু সেই টিম ম্যানেজমেন্টের মধ্যে। কারণ হচ্ছে টিম ম্যানেজমেন্ট কিভাবে প্ল্যানিং করছেন ওয়ান ডে টেস্ট এবং টি-20-র জন্য, সেটার মধ্যে কোনো ধরনের কিন্তু সামঞ্জস্যতা নেই, অসংলগ্নতা রয়েছে। এই অসংলগ্নতার একটি উদাহরণ কিন্তু প্রথম টি-20 ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, যেই ম্যাচটি বাংলাদেশ ৭ উইকেটে হারালো। এটার পেছনে কিন্তু মূলত কারণ বাজে গেম প্ল্যানিং। আর এই বাজে গেম প্ল্যানিং এর একটি অংশ, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নাঈম শেখের মতো একজন ওপেনার, যেই ওপেনার সারা জীবনে কখনো ওপেনিং ছাড়া অন্য কিছু করেননি, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কখনো ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশনে খেলেননি। তাকে খেলানো হয়েছে টি-20 ফরম্যাটে ৪ নম্বরে। অথচ তিনি ঘরোয়া ক্রিকেটে কিন্তু ওয়ানডে ফরম্যাটে খুব ভালো করে এসেছেন। আরেকটি কথা হয়তোবা সবার মনে আছে, এই নাঈম শেখ কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শুধুমাত্র স্ট্রাইক রেটের কারণে। আর যেই স্ট্রাইক রেটের কারণে তিনি বাদ পড়েছিলেন, ঠিক সেই আগের মতো করেই তিনি ব্যাটিং করেছেন যেদিন প্রত্যাবর্তন করেছেন যেই ম্যাচটিতে। প্রায় ৩ বছর পরে তিনি খেলতে নেমেছিলেন বাংলাদেশের হয়ে টি-20 ম্যাচ, এবং ২০২২ সালের আগস্টে সর্বশেষ তিনি খেলেছিলেন। তারপরে খেললেন কিন্তু এই মধ্য জুলাইয়ে। সেই ম্যাচটিতে তিনি করলেন একটানা ১২ ওভার ক্রিজে থেকে ২৯ বলে ৩২ এবং অপরাজিত থাকলেন। এই ইনিংসে মাত্র একটি ৪ একটি ৬ হাঁকিয়েছেন। এবং তাহিদ হৃদয় তিনিও যেভাবে ব্যাটিং করছেন তার মধ্যে আসলে টি-20 অ্যাপ্রোচ নেই। তিনি হয়তোবা শুধু ওয়ানডে খেলার মতো উপযুক্ত একজন ব্যাটার, কিন্তু টি-20 খেলার মতো অ্যাপ্রোচ তার মধ্যে এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ দেখিনি। ক্যারিয়ারের শুরুর দিকে হয়তোবা কিছু ইনিংস তিনি খেলেছেন খুব ভালো, এর পরবর্তীতে তিনি কিন্তু এরকম আর করতে পারেননি। যখন তানজিদ হাসান তামিমের পরে লিটন কুমার দাস আউট হলেন, পরবর্তীতে পারভেজ হোসেন ইমন আউট হলেন, এরপরে তাহিদ হৃদয় আউট হলেন, তখন কিন্তু অটোমেটিক রানের চাপ যেরকম বেড়েছে, সেরকম কিন্তু উইকেট যাওয়ার কারণে বাংলাদেশ দলের উপর একটি প্রভাব পড়েছে। সেই কারণে পরবর্তীতে তখন একজন ওপেনার ৪ নম্বরে নেমেছেন নাঈম শেখ, যিনি শিক্ষিত ওপেনার যে পরিচিত। দীর্ঘ ৩ বছর পরে জাতীয় দলে ফিরে তিনি ওপেনার থেকে ৪ নাম্বার হয়ে গেছেন। সেই সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন, তার ইনটেন্ট আসলে কেমন হবে এবং দলের এরকম পরিস্থিতিতে তিনি কিভাবে ব্যাটিং করবেন। শেষ পর্যন্ত যা হবার তাই হয়েছে। তিনি ২৯ বলে ৩২ রান করেছেন এবং তার সঙ্গে মেহেদী হাসান মিরাজ কিছুটা হয়তো দ্রুত খেলেছেন, সেই মিরাজও কিন্তু ২৩ বলে মাত্র ২৯ রান করেছেন। ২০২২ সালে টি-20 বিশ্বকাপের আগে একজন কোচ এসেছিলেন শ্রীধরন শ্রীরাম, তাকে কিন্তু টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই শ্রীধরন শ্রীরাম কিন্তু খুব বেশি বিখ্যাত কোনো কোচ ছিলেন না, কিন্তু আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন দলে তিনি সুনামের সাথে কোচিং করিয়েছেন, যার কারণে তাকে কিন্তু কোচ করা হয়েছিল। এবং তিনি কিন্তু অভূতপূর্ব কিছু কাজ করেছিলেন, যার মধ্যে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু দুটি শব্দ তিনি ইনপুট করে গেছেন, ইনটেন্ট এবং ইম্প্যাক্ট। তো ইনটেন্ট এবং ইম্প্যাক্ট যে কত জরুরি টি-20 ফরম্যাটে, সেটি কিন্তু বারবার উপলব্ধি হচ্ছে এবং বারবার কিন্তু বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু বারবার শ্রীধরন শ্রীরামের সেই দুটি শব্দ বারবার মনে করছেন। প্রথম টি-20 বাংলাদেশ দল যে খেললো শ্রীলঙ্কার বিপক্ষে, এই ম্যাচটিতেও কিন্তু সেই শ্রীধরন শ্রীরামের ইনটেন্ট এবং ইম্প্যাক্টের কথা বারবার মনে এসেছে। কারণ হচ্ছে যেই ক্রিকেটারদের আসলে টি-20 ইনটেন্ট রয়েছে, তারা আসলে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না। যারা আসলে পারফর্ম করছেন কিংবা রান করছেন, তাদের রানগুলো কোনো ইম্প্যাক্ট ফেলছে না দলের উপরে। যেমন হচ্ছে মেহেদী হাসান মিরাজের ২৩ বলে ২৯ কিংবা নাঈম শেখের ২৯ বলে ৩২ রানের দুটি ইনিংস, এই দুটি ইনিংস কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। কারণটা হচ্ছে তাদের কোনো ইনটেন্ট ছিল না। টি-20 ইনটেন্ট যেটা থাকার প্রয়োজন, সেই ইনটেন্ট তাদের মধ্যে ছিল না। তো টিম ম্যানেজমেন্ট যেভাবে আসলে একাদশ সাজিয়েছে, সেই একাদশটি নিয়েই অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যায়। কারণ হচ্ছে এই দলটিতে মুস্তাফিজুর রহমান নেই। যেই মুস্তাফিজুর রহমান টি-20 ফরম্যাটে বিশ্বব্যাপী কিন্তু অপরিহার্য একজন বোলার, আস্থাভাজন একজন বোলার, সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে একাদশ সাজানো হয়েছে। ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে, খুব ভালো কথা। কিন্তু ৪.৫ বছর পরে যেই মোহাম্মদ সাইফুদ্দিন খেলতে নেমেছেন, ১৫৫ রানের যে টার্গেট, পাওয়ার প্লের প্রথম ওভারে তাকে কিন্তু বোলিং দেওয়া হয়েছে। প্রথম ৬ ওভার পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লের প্রথম ওভারে যখন তিনি বোলিং করতে এসেছেন, স্বাভাবিকভাবেই ৪.৫ বছর পরে নেমে যা হবার তাই হয়েছে। প্রথম ওভারে ১৪ রান, এবং সেটি কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদেরকে একটি রিদম এনে দিয়েছে, যেটির ফলশ্রুতিতে তারা কিন্তু ৬ ওভারে ৮৩ রানের একটি বিশাল স্কোর তারা করেছে মাত্র ১ উইকেট হারিয়ে। এই যে ৬ ওভারে ৮৩ রান করেছে তারা ১ উইকেটে, এইটিতেই তো তারা আসলে অনেক অনেক এগিয়ে গেছে এবং বলা যেতে পারে যে ৭৫% ম্যাচটি জিতে নিয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তারা যেরকম সুন্দর বোলিং করেছেন, যার কারণে কিন্তু শেষ পর্যন্ত ১৯ ওভার পর্যন্ত শ্রীলঙ্কাকে খেলতে হয়েছে। তারপরে এই ম্যাচটিতে নাঈম শেখকে খেলালেন। নাঈম শেখকে বড়জোর ওয়ান ডাউনে খেলানো যেত। সবাই যখন একাদশে নাঈম শেখের নাম দেখেছেন, অনেকেই ভেবেছেন যে ৪ নম্বরে হয়তোবা লিটন কুমার দাস খেলবেন এবং ৩ নম্বরে নাঈম শেখ খেলবেন। সেই ক্ষেত্রেও কিন্তু অনেকখানি ঠিক হতো। কারণ হচ্ছে যে ওপেনার যেহেতু এখানে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজন কিন্তু মোটামুটি সেট হয়ে গেছেন এবং তারা কিন্তু খুব ভালো হিটার অফ দ্য বল, যেই কারণে তাদেরকে বাদ দিয়ে নাঈম শেখকে ওপেনিং করানোর কোনো সুযোগ নেই, যতদিন পর্যন্ত তাদের মধ্যে কেউ একজন
ধারাবাহিকভাবে খারাপ না করছেন ততদিন পর্যন্ত কিন্তু ওপেনিংয়ে আর অন্য কারোর সুযোগ নেই। সেক্ষেত্রে নাঈম শেখকে খেলাতে হলে অবশ্যই ওয়ান ডাউনের নিচে কিন্তু কল্পনা করা যায় না, কারণ তিনি যেহেতু জেনুইন ওপেনার। এছাড়া মিডল অর্ডারে জাকির আলী অনেক, যিনি হচ্ছে গত সর্বশেষ কয়েকটি ম্যাচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেই জাকির আলী অনেককে বাদ দিয়ে একাদশ সাজানো হয়েছে। তো জাকির আলী অনেক নেই, নাঈম শেখকে আনানো হয়েছে, 4 নম্বরে খেলানো হয়েছে, তারপরে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে খেলানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারির আগে ব্যাটিংয়ে নামানো হয়েছে। মুস্তাফিজুর রহমানের মতো একজন অপরিহার্য পেসার, যিনি টি-20 ফরম্যাটের সারা বিশ্বব্যাপী টি-20 ফরম্যাটের অন্যতম সেরা বোলার হিসেবে স্বীকৃত, সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ দল একাদশ সাজিয়েছে। তো এগুলো হচ্ছে টিম ম্যানেজমেন্টের ভুল কিংবা গেম প্ল্যানিং এর যে সমস্যা, সেই গেম প্ল্যানিং এর সমস্যার কারণে কিন্তু পুরো দলের উপরে প্রভাব পড়ছে এবং দলও কিন্তু হারছে। এখন এই টিম ম্যানেজমেন্ট যতদিনে ভালো একটি প্ল্যানিং করবেন এই দলটিকে নিয়ে, এবং দলের ব্যাটিং লাইন আপ কেমন হবে এবং কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলবেন, কোন ফরম্যাটের জন্য তিনি আসলে উপযুক্ত, সেটি যতদিনে না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলের এরকম ডাউনফল চলতেই থাকবে। দেখা যাক শুভবুদ্ধি কিংবা সুবুদ্ধির উদয় হয় কিনা এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সঠিক চিন্তা পরিকল্পনা করতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।